সম্পূর্ণা এবং অপর্ণা দুই বোন তাদের বাবা মায়ের সঙ্গে বাস করে আর তাদের পরিবার ছিল একেবারে মধ্যবিত্ত পরিবার। কিন্তু সম্পূর্ণা ছিল স্বভাবে বড়লোক, অর্থাৎ সে সবসময় বড়লোকেদের মতো আচার আচরণ করার চেষ্টা করে। সেই সাথে সে সবসময় বড়লোক হওয়ার স্বপ্ন দেখে। আর তার উপর সম্পূর্ণা দেখতে খুবই সুন্দরী ছিল, কিন্তু সেই তুলনায় অপর্ণার দেখতে ছিল সাধারণ। আর সেই জন্য সম্পূর্ণার অহংকারে মাটিতে পা পড়ে না। এমনকি সে তার বাবা মায়ের পছন্দ করা ছেলে তুহিনের সঙ্গে বিয়ে পর্যন্ত করতে চায় না। আমি কিছুতেই গরিব বাড়িতে বিয়ে করব না, কারণ আমার এরকম গরিবের জীবন কাটাতে আর ভালো লাগে না। আমি আমার পছন্দের বড়লোক ছেলে রোহিতকে বিয়ে করব, আর বিয়ের পর আমার জীবন একেবারে পাল্টে যাবে। আমি বড়লোক হয়ে যাব। আমি সারাটা জীবন সুখে শান্তিতে দিন কাটাবো। ঠিক আছে, তুই যখন নিজের জীবন সাথীকে বেছেই নিয়েছিস, তাহলে তো আমাদের আর কিছু করার নেই। আর এমনিতেও তুই যে অবাধ্য, তুই তো কখনোই আমাদের কথা শুনিস না। কিন্তু তুহিন ছেলেটা খুবই ভালো, ছেলেটা যেরকম সৎ সেরকমই পরিশ্রমী। তাই আমি তুহিনের সঙ্গে আমার বড় মেয়ের বিয়ে দিতে না পারলেও আমি আমার ছোট মেয়ে অপর্ণার বিয়ে দেবো। একদম একদম, তুমি ভালো সিদ্ধান্ত নিয়েছো বাবা। আর এমনিতেও অপর্ণা যা বোকা, আর দেখতেও তো খুব একটা ভালো নয়। তাই অপর্ণার কপালে আমার মতো বড়লোক ছেলে কখনোই জুটবে না। তাই ওকে বিয়ের পরও এরকম গরিব হয়েই সারা জীবন দিন কাটাতে হবে। এভাবেই দেখতে দেখতে সময়ের সঙ্গে সঙ্গে দুই বোনের বিয়ের দিন চলে আসে। আর সম্পূর্ণা বিয়ের পর তার নতুন শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য খুবই ব্যতিব্যস্ত হয়ে ওঠে। কিন্তু অন্যদিকে অপর্ণা বিয়ের পর গরিব শ্বশুরবাড়িতে যাবে বলে মোটেই দুঃখ কষ্ট পায় না। কিন্তু বাবা মাকে ছেড়ে সারা জীবনের মতো তাকে শ্বশুরবাড়িতে চলে যেতে হবে এটা ভেবেই তার খুবই কষ্ট হয়। আর এভাবেই দেখতে দেখতে দুই বোনের বিয়ে হয়ে যায়। বিয়ের পর দুই বোন গভীর রাত্রে নিজেদের শ্বশুরবাড়িতে গিয়ে পৌঁছায়। আর তারা দুজনেই ভীষণ ক্লান্ত থাকায় দুই বৌমাকে নিজের নিজের ঘরে ঘুমানোর জন্য পাঠিয়ে দেওয়া হয়। কালকে শ্বশুর বাড়িতে আমার প্রথম দিন। আমার যেহেতু অনেক বড়লোক বাড়িতে বিয়ে হয়েছে, তাই আমি সবার কাছ থেকে অনেক দামি দামি উপহার পাবো। আমি বাড়ির নতুন বউ, কালকে সবাই আমাকে নিয়েই মেতে থাকবে। কালকে আবার আমার প্রথম রান্নার অনুষ্ঠান হবে, আমার মুখ দেখানোরও অনুষ্ঠান হবে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই আমার রূপ দেখে একেবারে অবাক হয়ে যাবে। কালকে আমি খুব সুন্দর করে সাজবো, যাতে সবাই আমার মুখ দেখে আমাকে দামি দামি উপহার দেয়। একদিকে যেখানে সম্পূর্ণা মনে মনে এসব কথা ভাবতে থাকে, অন্যদিকে অপর্ণা ভাবে কালকে আমাকে খুব সকালবেলা ঘুম থেকে উঠতে হবে, কারণ কালকে আমার শ্বশুর বাড়িতে প্রথম দিন। তাই কালকে আমার শ্বশুর বাড়িতে প্রথম রান্নার নিয়ম পালন করা হবে। কালকে আমি সকালবেলা থেকে রান্নাঘরে ঢুকে অনেক রকমের খাবার রান্না করে সবাইকে খাওয়াবো। আর আমি যাতে আমার হাতে রান্না খাইয়ে সবার মন জয় করতে পারি, সেই চেষ্টাই করব। কিন্তু আমার রান্না যদি কারোর পছন্দ না হয়, তখন কি হবে? আমার কেমন যেন খুব টেনশন হচ্ছে। এভাবেই দেখতে দেখতে সকাল হয়ে আসে। আর সম্পূর্ণ খুব সকাল করে ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি বাথরুমে গিয়ে স্নান করে বাইরে বেরিয়ে আসে। আর সে খুব সুন্দর একটা দামি শাড়ি পরে নেয়। শাড়ি পরে নেওয়ার পর সম্পূর্ণ দামি দামি কসমেটিক্স নিয়ে মেকআপ করতে বসে পড়ে। আর এমন সময় সে ঘরের সবকটা আলো জ্বালিয়ে দেয়, যাতে সে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো করে মেকআপ করতে পারে। কিন্তু এভাবে ঘরের সবকটা লাইট জ্বালিয়ে দেওয়ার ফলে রোহিতের ঘুম ভেঙে যায়। আর রোহিত ঘুম থেকে উঠে বসেই তার নতুন বউয়ের সঙ্গে ভীষণ বাজে ব্যবহার করতে শুরু করে। কি হলো কি? এরকম সাত সকালবেলা তুমি ঘুম থেকে উঠে সাজতে বসে গেছো কেন? আর তুমি এত তাড়াতাড়ি লাইট জ্বালিয়ে দিলে কেন? লাইটগুলো বন্ধ করো, আমার ঘুম নষ্ট হচ্ছে, আমাকে ঘুমাতে দাও। আরে কি করছি মানে? আজকে শ্বশুর বাড়িতে আমার প্রথম দিন, আমাকে সুন্দর করে রেডি হতে হবে না? দেখো তো এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে। কি হলো, কিছু বলছো না কেন? বুঝেছি, আমাকে দেখতে খুব সুন্দর লাগছে, সেই জন্য তুমি আমার দিক থেকে চোখ ফেরাতে পারছো না, তাই তো? দাঁড়াও, আগে আমি সুন্দর করে সেজে নিই, তারপর আমাকে একেবারে পরীর মতো দেখাবে। সম্পূর্ণার কথা শুনে রোহিত এবার ভীষণ রেগে যায়। আমি কি বললাম তুমি শুনতে পেলে না? সাত সকালবেলা এরকম ঢং করো না, তোমার বিয়ে হয়ে গেছে, এখন তুমি সারা জীবন এই বাড়িতেই থাকবে। তাই আলাদা করে প্রথম দিন সেলিব্রেট করার মতো কিছু নেই। আর এখন কিন্তু আমাদের বাড়ির প্রত্যেকেই ঘুমিয়ে আছে, আমরা সবাই একটু দেরি করেই ঘুম থেকে উঠি। তুমি দয়া করে লাইটগুলো বন্ধ করে দাও, আমাকে ঘুমাতে দাও। রোহিতের এরকম ব্যবহারে সম্পূর্ণা খুবই কষ্ট পায়। আর সে ধারণাও করতে পারে না যে বিয়ের পরের দিনই সে তার স্বামীর কাছ থেকে এরকম বাজে ব্যবহার পাবে। তাই সে মন খারাপ করে তখনই ঘরের লাইটগুলো বন্ধ করে দিয়ে অন্য রুমে চলে যায়। কিন্তু তখনও পর্যন্ত কেউ ঘুম থেকে ওঠে না। তাই সম্পূর্ণা একা একা মন খারাপ করে বসে থাকে। অন্যদিকে অপর্ণা যখন ঘুম থেকে ওঠে, তখন সে দেখে যে ঘড়িতে প্রায় 9টা বাজে। আর যা দেখে অপর্ণা ভীষণই ভয় পেয়ে যায়। তাই সে তাড়াতাড়ি করে কোনো রকমে তৈরি হয়ে বাইরে বেরোয়। আর সে বাইরে বেরিয়ে দেখে যে সবই খাবার খাওয়ার জন্য টেবিলে বসে আছে।
ক্ষমা করবেন, আসলে আমার ঘুম থেকে উঠতে খুব দেরি হয়ে গেছে। তুহিন, তুমি তো আমাকে একবার ডাকতে পারতে। আমি কিন্তু নিজের বাড়িতে সবসময় খুব সকাল করেই ঘুম থেকে উঠে পড়ি, কিন্তু আজকে কেন যে আমার ঘুম ভাঙলো না আমি বুঝতে পারছি না। আরে বৌমা, কোনো সমস্যা নেই, প্রায় 1 সপ্তাহ ধরে বিয়ের নানান রকমের অনুষ্ঠান গেল, তাই তোমার ঘুম না ভাঙাটাই স্বাভাবিক। সেই জন্য আমরা ইচ্ছা করেই তো তোমাকে ডাকলাম না। আমি ব্রেকফাস্ট তৈরি করে নিয়ে এসেছি, এসো আমাদের সঙ্গে বসে খেয়ে নাও। আর হ্যাঁ, এখন থেকে শ্বশুর বাড়িটাই তোমার নিজের বাড়ি, কারণ শ্বশুর বাড়িটাই মেয়েদের আসল বাড়ি হয়, তাই মায়ের বাড়িকে আর নিজের বাড়ি বলার দরকার নেই। আরে বৌদি, তুমি লজ্জা পাচ্ছ কেন? আমাদের সঙ্গে তাড়াতাড়ি বসে খেয়ে নাও। অনেকক্ষণ থেকে আমার ভীষণ জোরে খিদে পেয়েছে, কিন্তু আমরা সবাই মিলে তোমার ঘুম থেকে ওঠার জন্য অপেক্ষা করছিলাম। আজকে আমাদের বাড়িতে তোমার প্রথম দিন, তাই আমরা সবাই তোমার সঙ্গে বসে ব্রেকফাস্ট খাবো। অন্যান্য দিন আমার বোন কিন্তু একদমই খিদে সহ্য করতে পারে না, আরো সবার আগেই খেয়ে নেয়, কিন্তু আজকে তোমার জন্য অপেক্ষা করে বসে আছে। আর হ্যাঁ, তোমাকে লাল শাড়িটা পরে কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। আরে দাদা, এখানে আমি আছি, মা আছে, তোর তো দেখছি কোনো লজ্জা শরম বলতে কিছুই নেই। আমাদের সামনে বসে বউয়ের প্রশংসা করছিস? যাই হোক, খুব ভালো খুব ভালো। আর সত্যি বৌদিকে দেখতে খুব সুন্দর লাগছে। কিন্তু বৌদি, তুমি সাজনি কেন? তুমি এখন এই বাড়ির নতুন বউ, তাই তুমি সবসময় সাজগোজ করে থাকবে। শুধু লাল শাড়ি পরেছো বলে দাদা তোমার প্রশংসা করছে। তাহলে ভাবো, তুমি যদি একটু সাজগোজ করো তাহলে দাদা তো একেবারে পাগল হয়ে যাবে। এভাবেই নিজের শাশুড়ি মা, স্বামী এবং ননদের মুখে মিষ্টি মিষ্টি কথা শুনে অপর্ণার ভীষণই ভালো লাগে। আর সে সবার সঙ্গে এক জায়গায় বসে সকালের ব্রেকফাস্টে রুটি এবং তরকারি খেয়ে নেয়। আর খাওয়া দাওয়া হয়ে গেলে অপর্ণা তার শাশুড়ি মাকে বলে, মা বলছি, আজকে তো আমার প্রথম রান্না করার পালা। সকালবেলা তো আপনি রান্না করে ফেললেন, দুপুর বেলা এবার আমি রান্না করব, তো কি কি রান্না করতে হবে আমাকে বলে দিন। না না বৌমা, এখনই রান্নাঘরে যাওয়ার কোনো দরকার নেই। আমি আর টুকটুকি দুজনে মিলে রান্না করে নেব। তুমি এখন নতুন বউ, এখন কিছুদিন বিশ্রাম করো, সেই তো কদিন পর থেকে তোমাকেই রান্না বান্নার দায়িত্ব নিতে হবে। না না মা, আমার রান্না করতে কোনো সমস্যা নেই, আমার তো রান্না করতে খুব ভালো লাগে। আর আজকে যেহেতু এই বাড়িতে আমার প্রথম দিন, তাই আজকেই আমি আপনাদেরকে কিছু রান্না করে খাওয়াতে চাই। প্লিজ আপনি না করবেন না। আপনি যদি আমাকে রান্নাঘরে যাওয়ার অনুমতি দেন তাহলে আমি খুব খুশি হব। আরে না না বৌমা, অনুমতি নেওয়ার কিছুই নেই, এটা তো তোমার নিজেরই বাড়ি। তোমার যখন যেটা ভালো লাগবে তুমি সেটাই করতে পারো। তবে হ্যাঁ, তোমার ননদকে সঙ্গে করে নিয়ে যাও, ও তোমাকে রান্না বান্নাতে সাহায্য করে দেবে। আর বেশি কিছু রান্না বান্না করার দরকার নেই, শুধু একটু পায়েস রান্না করো তাহলেই হবে। এই শুনে অপর্ণা খুবই খুশি হয়, আর সে তখনই তার ননদের সঙ্গে রান্নাঘরে যায়। আর তখন শ্বশুরবাড়ির রান্নাঘর দেখে অপর্ণা বুঝতে পারি রান্নাঘরটা অনেক দিনের পুরানো, আর রান্নাঘরে খুব একটা বেশি জিনিসপত্র থাকে না। সেখানে খুবই যৎসামান্য উপকরণ উপস্থিত থাকে, কিন্তু তা দেখে অপর্ণা কিছু মনে করে না, কারণ সে বিয়ের আগে থেকেই তার শ্বশুরবাড়ির আর্থিক এবং পারিবারিক অবস্থা সম্পর্কে অবগত থাকে। আর সে খুব ভালো মতোই জানে তুহিন এক প্রাইভেট সেক্টরে চাকরি করে খুব কম টাকা মাহিনা পায়, তাই তার পক্ষে সংসারের বিভিন্ন রকমের খরচা বহন করা খুবই মুশকিল হয়ে ওঠে। আর এই সমস্ত কিছু অপর্ণা মেনে নিয়ে হাসি মুখে পায়েস রান্না করতে শুরু করে। অন্যদিকে, কি ব্যাপার, এত বেলা হয়ে গেল, এখনো পর্যন্ত আমাকে কেউ ডাকলো না কেন? একটু আগেই তো আমার শাশুড়ি মাকে আর ননদকে ঘুম থেকে উঠতে দেখলাম। আমার খুব খিদে পেয়ে গেছে, অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি, এখনো পর্যন্ত কিছু খেতে পেলাম না। এই বলে সম্পূর্ণা তার ননদ এবং শাশুড়ি মায়ের কাছে যায়। আর সে দেখে যে তার ননদ এবং শাশুড়ি মা দুজনেই ডাইনিং রুমে বসে বসে মোবাইল ফোন ঘাঁটতে ব্যস্ত। কি ব্যাপার, আপনারা কেউ আমাকে একবারও ডাকলেন না কেন? আমি অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি, আপনাদের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। আসলে আমার খুব খিদে পেয়ে গেছে। আপনারা ব্রেকফাস্ট করবেন কখন? আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, তুমি ঘরের মধ্যে ঢুকে বসে থাকলে কিভাবে দেখতে পাবে? খাবার খাওয়ার জন্য ঘরের বাইরে বেরিয়ে আসতে হবে। তুমি গরিব পরিবার থেকে এসেছো, এমন তো নয় যে তুমি অনেক বড়লোক পরিবার থেকে এসেছো আর তোমার রুমে আমাদেরকে গিয়ে ব্রেকফাস্ট দিয়ে আসতে হবে। যাও রান্নাঘরে যাও, রান্নাঘরে ব্রেকফাস্ট রাখা আছে, নিয়ে খেয়ে নাও। ননদের মুখে এরকম কথা শুনে সম্পূর্ণা খুবই অবাক হয়। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি রান্নাঘর থেকে খাবার নিয়ে নিচ্ছি। আর মা, বলছিলাম যে আজকে তো আমার প্রথম রান্নার অনুষ্ঠান আর মুখ দেখানোর অনুষ্ঠান হওয়ার কথা, কিন্তু বাড়িতে তো আমি কোনো রকমের আয়োজন দেখতে পাচ্ছি না। এই অনুষ্ঠানগুলো কবে হবে? উফ, কেন আমাকে বিরক্ত করছো? দেখতে পাচ্ছ না ফোনে একটা ওয়েব সিরিজ দেখছি? তোমার বিয়ে হয়ে গেছে, বিয়ের অনুষ্ঠান হয়েছে, তুমি এই বাড়িতে এসেছো, এই পর্যন্তই।
এই বাড়িতে তোমাকে নিয়ে আর অন্য কোনো অনুষ্ঠান পালন হবে না। প্রথম রান্নার অনুষ্ঠানও নয়, তোমার মুখ দেখানোর অনুষ্ঠানও নয়, কারণ আমার ছেলে আমাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তোমার মতো গরিব বাড়ির মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে। আর এখন তোমাকে নিয়ে কোনো অনুষ্ঠান করলেই পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে নিমন্ত্রণ করতে হবে। আর আমি তোমার মতো গরিব বাড়ির মেয়েকে সবার সামনে কিছুতেই পরিচয় দিতে চাই না। শাশুড়ি মায়ের মুখে এরকম কথা শুনে সম্পূর্ণার ভীষণ পরিমাণে খারাপ লাগে। তাই সে কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায়। সে ভাবতেও পারেনি যে বিয়ের পরের দিন থেকেই, অর্থাৎ প্রথম দিন থেকেই সে তার শ্বশুরবাড়ির পরিবারের কাছ থেকে এরকম বাজে ব্যবহার পাবে। তাই সেদিন মনের দুঃখে সম্পূর্ণ নিজের ঘরে বসে বসে সারাদিন কান্নাকাটি করে, কিন্তু তার দিকে কারোর কোনো খেয়াল থাকে না। অন্যদিকে অপর্ণা নিজে হাতে পায়েস রান্না করে তার পরিবারকে খাওয়ায়। এভাবেই প্রথম রান্নার অনুষ্ঠান সম্পন্ন হলে অপর্ণার মুখ দেখানোর অনুষ্ঠানও ভালো মতো পালন করা হয়। আর আত্মীয় স্বজন সবাই খুশি হয়ে অপর্ণাকে বেশ কিছু উপহারও দেয়। বৌমা, এই নাও, এটা আমার তরফ থেকে তোমার উপহার। আমি তোমার জন্য একটা শাড়ি কিনে এনেছি। আর এখানে একটা পুরানো সোনার হার আছে। এই হারটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিল। আমি তোমার জন্য তো কোনো সোনা গহনা তৈরি করতে পারিনি, তাই আমার শাশুড়ি মায়ের দেওয়া সোনার হারটাই আমি তোমাকে দিচ্ছি। এভাবেই অপর্ণা শ্বশুরবাড়িতে প্রথম দিন খুবই হাসি খুশি কাটায়। আর সেদিন রাত্রিবেলাতে সম্পূর্ণ তার ছোট বোন অপর্ণাকে ফোন করে। এমন সময় অপর্ণা খুবই খুশি হয়ে সে শ্বশুরবাড়িতে প্রথম দিন কিভাবে কাটিয়েছে সবটাই তার দিদিকে বলতে শুরু করে। কিন্তু সম্পূর্ণ এমন সময় হাউ হাউ করে কাঁদতে শুরু করে দেয়। কি হলো দিদি, তুই এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? তোর কত ভালো বড়লোক বাড়িতে বিয়ে হলো আর তুই কাঁদছিস? কি হয়েছে বলবি তো? সম্পূর্ণ এবার কাঁদতে কাঁদতে অপর্ণাকে সব ঘটনা বলে। আমি শুধুমাত্র টাকা পয়সা দেখে তুহিনকে বিয়ে করে খুব ভুল করে ফেলেছি। এই বাড়িতে আমার কোনো সম্মান নেই। প্রথম দিন থেকেই সবাই আমার সঙ্গে খুব বাজে ব্যবহার করছে। আমি এই বাড়িতে সারাটা জীবন কিভাবে কাটাবো? দিদি, তুই এভাবে কাঁদিস না। যেহেতু তুহিনদা তোকে পরিবারের পছন্দের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছে, তাই হয়তো সবাই তোর উপর রেগে আছে। তুই একটু ধৈর্য ধর আর সবার সঙ্গে খুব ভালো ব্যবহার কর। নিজের ভালো ব্যবহার দিয়ে তুই সবার মন জয় করার চেষ্টা কর। দেখবি আস্তে আস্তে সবাই তোকে মেনে নেবে। অপর্ণার কথা শুনে সম্পূর্ণ পরের দিন থেকে তার পরিবারের সঙ্গে খুবই ভালো ব্যবহার করতে শুরু করে। সবাই তার সঙ্গে বাজে ব্যবহার করলেও সম্পূর্ণ কারোর মুখের উপর উল্টোপাল্টা কোনো কথা বলে না। এমনকি সে নিজে হাতে রান্না বান্না করে তার পরিবারকে খাওয়ায়। সেই সাথে তার শাশুড়ি মা এবং ননদেরও খুবই খেয়াল রাখে। এভাবে সম্পূর্ণা ধীরে ধীরে তার পরিবারের মনে জায়গা তৈরি করে নিতে সক্ষম হয়। আর এখন সম্পূর্ণ তার পরিবারের কাছ থেকে সম্মান এবং ভালোবাসা পেয়ে থাকে। অন্যদিকে অপর্ণার স্বামী নিজে জমানো টাকা দিয়ে নতুন একটা ব্যবসা শুরু করে। আর কয়েক মাসের মধ্যে সেই ব্যবসায় উন্নতি ঘটে, যার ফলে অপর্ণার শ্বশুরবাড়ির আর্থিক অবস্থা একেবারে ভালো হয়ে যায়। যার ফলে দুই বোন এখন নিজের নিজের শ্বশুরবাড়িতে হাসি খুশি বসবাস করতে থাকে। প্রীতি এবং দীপান্বিতা দুই বোন ছিল। তারা তাদের বাবা মায়ের সঙ্গে থাকতো। রাজচন্দ্রবাবু তার বড় মেয়ে প্রীতির জন্য আকাশ নামে একটি ছেলের সম্বন্ধ দেখে। ছেলেটা খুবই ভালো। ছেলেটা একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আর ছেলেটার মা নেই। ছেলেটা তার বাবার সঙ্গে থাকে। একদম ছোট সংসার। ওই বাড়িতে তোর বিয়ে হলে কোনো অসুবিধা হবে না। খুব সুখে থাকবি তুই। রাজচন্দ্রবাবুর কথা শুনে প্রীতি খুবই খুশি হয়। বাবা, আমি এই বিয়েতে রাজি। আমার শাশুড়ি মা নেই শুনে আমি বড্ড খুশি হয়েছি। আমার শাশুড়ি মায়েদের একদম পছন্দ হয় না। সবসময় বৌমাদের উপর অত্যাচার করে। রাজচন্দ্রবাবু প্রীতির কথা শুনে আকাশ এবং তার বাবা মনোরঞ্জন বাবুকে তাদের বাড়িতে আসার কথা বলে। পরের দিন ছেলেপক্ষ আসতে লেট করায় দীপান্বিতা বাইরের দিকে দেখতে যায়। বাইরে বেরিয়ে দীপান্বিতা দেখে খুবই হ্যান্ডসাম এক যুবক ছেলে তাদেরই বাড়ির দিকে আসছে। ওয়াও, এটাই তাহলে আমার জামাইবাবু। জামাইবাবুকে তো খুবই হ্যান্ডসাম দেখতে। আমার যেরকম ছেলে পছন্দ, জামাইবাবু তো একেবারে সেরকমই। উফ, কি স্টাইল, কি দারুণ ফিগার। হ্যালো জামাইবাবু, ওয়েলকাম টু আওয়ার হোম। আমি হলাম আপনার শালি, অর্থাৎ আধা ঘর ওয়ালি। না মা, তোমার ভুল হচ্ছে। আমি তোমার জামাইবাবু নই। আমি তোমার জামাইবাবুর বাবা। ওই দেখো, তোমার জামাইবাবু আসছে। এখনো বিয়ে হলো না আর এখন থেকে শালির সঙ্গে ইয়ার্কি করা শুরু করে দিয়েছো? এরকম বলতেই দীপান্বিতা দেখে সত্যি সত্যি সেখানে অন্য আর একটা ছেলে এসে উপস্থিত হয়। সেই ছেলেটিই ছিল আকাশ। আর আকাশের সঙ্গে প্রীতির বিয়ে হওয়ার কথা। এই দেখে দীপান্বিতা প্রচন্ড পরিমাণে অবাক হয়। সে আকাশের বাবার সঙ্গে জামাইবাবু হিসেবে কথা বলায় তার খুবই লজ্জা লাগে।
সে লজ্জায় কিছু বলতে না পেরে তাড়াতাড়ি বাড়ির মধ্যে ঢুকে পড়ে। তখনই প্রীতির বাবা মা এসে আকাশ এবং তার বাবাকে বাড়ির ভেতরে নিয়ে যায়। কিছুক্ষণ পর দীপান্বিতা তার বড় দিদি প্রীতিকে সকলের সামনে নিয়ে আসে। কি দিদি, কার সঙ্গে তোর বিয়ে হবে ঠিক করতে পারছিস না তাই তো? ডান দিকে যে বসে আছে সে হলো আকাশ, আর তার পাশের জন হলো তোর শ্বশুর মশাই, তোর ইয়ং যুবক শ্বশুর মশাই। তোর বরের থেকে বেশি ড্যাসিং তোর শ্বশুর মশাই, তাই না? আমি তো বলবো আকাশকে বিয়ে না করে ওর বাবাকেই বিয়ে কর। তুই এত উল্টোপাল্টা কথা বলছিস কেন? চুপ করে দাঁড়া না। দাদা, আপনাকে দেখে কিন্তু সত্যিই মনে হয় না আপনি ছেলের বাবা। আপনি নিজেকে নিশ্চয়ই খুব ভালো করে মেনটেন করেন, না হলে এই বয়সে। আসলে পরিস্থিতি খুব খারাপ ছিল, বাবা মা দুজনে অসুস্থ ছিল, তাই আর কি। সেই কারণে 18-19 বছরে আমার বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল, আর বিয়ের 1 বছরের মধ্যেই আমার ছেলে হয়। সেই জন্যই আমাকে দেখে মনে হয় না যে আমি এর বাবা। হ্যাঁ, আর সেই সাথে আমার বাবা খুবই স্বাস্থ্য সচেতন একটা মানুষ। ডায়েট করা, হেলদি খাবার খাওয়া, এক্সারসাইজ করা, এগুলো বাবার খুবই পছন্দের জিনিস। আমার তো মাঝে মধ্যে মনে হয় আমার বাবার পাশে দাঁড়িয়ে আমার বয়সে বেশি মনে হয়। আপনারা জানেন, গার্জেন মিটিং এ আমি আমার বাবাকে না নিয়ে গিয়ে অন্য কাউকে আমার বাবা সাজিয়ে নিয়ে গেছি। সবাই আকাশের কথা শুনে হাসতে থাকে। আকাশকে প্রীতির খুবই পছন্দ হয়। সবাই নিজেদের মধ্যে যখন কথা বলতে ব্যস্ত ছিল, তখন দীপান্বিতা একইভাবে মনোরঞ্জন বাবুর দিকে তাকিয়ে থাকে। দুই পরিবারের সহমতে প্রীতি এবং আকাশের বিয়ের ডেট ফাইনাল করা হয় 3 মাস পর। এই 3 মাসের মধ্যে বিয়ের কেনাকাটার জন্য এবং অন্যান্য নানান কারণে দুই পরিবারের মধ্যে অনেকবারই দেখা সাক্ষাৎ হয়ে থাকে। আর এরই মধ্যে দীপান্বিতা মনে মনে মনোরঞ্জন বাবুকে পছন্দ করে ফেলে। একদিন দীপান্বিতা মনোরঞ্জন বাবুর সঙ্গে আলাদা করে কথা বলার জন্য সবার আড়ালে তাকে নিয়ে আসে। কি হলো মা, তুমি আমাকে এখানে ডাকলে কেন? তুমি কি কিছু বলতে চাও আমাকে? আমি তোমার মা কিংবা মেয়ে কিছুই নই। আমাকে এখন থেকে ডার্লিং বলে ডাকবে। আমার তোমাকে পছন্দ হয়েছে, আর আমি তোমাকে বিয়ে করতে চাই। দীপান্বিতার কথা শুনে মনোরঞ্জন বাবু আকাশ থেকে পড়ে। দেখো, আমি কিন্তু তোমার দিদির শ্বশুর হই, সেই হিসেবে আমি তোমার বাবার মতোই। তুমি অন্তত আমার সঙ্গে ইয়ার্কি মজা করো না, এগুলো কিন্তু খুব খারাপ ব্যাপার। আমি তোমার সঙ্গে মজা করছি না, ওকে? তোমার আমাকে পছন্দ হয়েছে, আর আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি রাজি কিনা বলো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমার আর আমার বয়সটা একবার দেখেছো? লোকজন কি বলবে? আর তোমার বাবা মা কি কখন এগুলো মেনে নেবে? তোমার বয়স অনুমান করার ক্ষমতা কারোরই নেই। তোমাকে আর তোমার ছেলেকে দুই ভাইয়ের মতোই মনে হয়। তোমাকে কিন্তু আমার সঙ্গে দারুণ মানাবে। তোমাকে দেখে কখনোই মনে হয় না যে তোমার বয়স 45 বছর। দেখো, আমি তোমার এই প্রস্তাবে রাজি নই। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তুমি বেশি বাড়াবাড়ি করলে আমি কিন্তু তোমার বাড়ির লোকজনকে জানাতে বাধ্য হব। এই বলে মনোরঞ্জন বাবু সেখান থেকে চলে যেতে চায়, আর তখনই দীপান্বিতা একটা ছুরি নিয়ে নিজের হাত কেটে নেয়। এই দেখে মনোরঞ্জন বাবু খুবই ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি করে দীপান্বিতাকে হাসপাতালে নিয়ে যায়। দীপান্বিতার জ্ঞান ফিরলে পুলিশ সেখানে তার বয়ান নিতে আসে। না না অফিসার, আমি কোনোভাবেই আত্মহত্যা করার চেষ্টা করিনি। আসলে আমি ফল কাটতে গিয়ে ভুলবশত আমার হাত কেটে ফেলেছি। দীপান্বিতা তার পরিবারকেও একই কথা বলে। এই ঘটনার আসল কারণ মনোরঞ্জন বাবুও কাউকে জানাতে পারে না। হসপিটাল থেকে বাড়িতে এসে দীপান্বিতা মনোরঞ্জন বাবুকে বারে বারে বিয়ে করার জন্য রাজি করাতে থাকে। দীপান্বিতা বারে বারে আত্মহত্যা করার হুমকি দিলে শেষ পর্যন্ত মনোরঞ্জন বাবু তাকে বিয়ে করতে রাজি হয়। দেখতে দেখতে আকাশ এবং প্রীতির বিয়ের দিন চলে আসে। আকাশ এবং প্রীতির শুভ বিবাহ সম্পন্ন হওয়া মাত্রই দীপান্বিতা এবং মনোরঞ্জন বাবু বিয়ের সাজে সেখানে এসে উপস্থিত হয়। এই দেখে সবাই ভীষণ পরিমাণে অবাক হয়। সেখানে উপস্থিত আত্মীয় স্বজন নানান রকমের কানাঘুষা শুরু করে। দীপান্বিতা কিছুতেই তার বাবা মায়ের কোনো কথা শুনতে চায় না। আমার মনোরঞ্জনকে পছন্দ হয়েছে। আমি ঠিক যেরকম ছেলেকে আমার লাইফ পার্টনার হিসেবে চেয়েছিলাম, মনোরঞ্জন ঠিক সেরকমই। সেই জন্য আমি মনোরঞ্জনকে বিয়ে করব, আর কেউ আমাকে আটকাতে পারবে না। তুই কি পাগল হয়ে গেছিস? তুই একবার ভেবে দেখেছিস তুই কি করতে যাচ্ছিস? তুই আমার শ্বশুর মশাইয়ের সঙ্গে বিয়ে করছিস? হ্যাঁ, আমি জানি আমি কি করছি। আমি তোর শ্বশুর মশাইয়ের সঙ্গে বিয়ে করছি, আর বিয়ের পর আমি তোর শাশুড়ি মা হয়ে যাব। সেই জন্য তুই ভয় পাচ্ছিস, তাই না? তোর তো আবার শাশুড়ি মায়েদের পছন্দ নয়। শোন, আমি আর মনোরঞ্জন যখন রাজি, তখন আমাদেরকে আটকানোর কারোর ক্ষমতা নেই। এভাবেই জোর করে দীপান্বিতা মনোরঞ্জনকে বিয়ে করে। এই ঘটনার ফলে দীপান্বিতার পরিবার তার উপরে প্রচন্ড রেগে যায়। আজকে তুই যেটা করলি সেটার জন্য আমি তোকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। সারা লোকজনের সামনে আমাদের মান সম্মান ডুবিয়ে দিলি, আর তোর সাথে আমাদের আর কোনো সম্পর্ক থাকবে না। যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আর আপনি মনোরঞ্জন বাবু আমার ভোলা ভালা বাচ্চা মেয়েটাকে বোকা বানিয়ে ঠিক বিয়ে করে নিলেন, বলুন? মনোরঞ্জন বাবু কোনো কথার উত্তর দিতে পারে না। দীপান্বিতা কোনো কথা না বলে মনোরঞ্জন বাবুর সঙ্গে তার বাড়িতে গিয়ে উপস্থিত হয়।
বেশ কিছুক্ষণ পর আকাশ প্রীতিকে নিয়ে তার বাড়িতে গিয়ে পৌঁছায়, যেখানে বাড়ির দরজার সামনে দীপান্বিতা বরণ ডালা নিয়ে দাঁড়িয়েছিল। এসো বৌমা এসো, আমি তোমাকে বরণ করব বলে এখানে দাঁড়িয়ে আছি। তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস দীপান্বিতা। আগে থেকে আমাদের সকলের মন মেজাজ খুবই খারাপ, তারপর তুই আবার এক অন্য নাটক শুরু করেছিস। তুই যা করেছিস খুবই ভালো করেছিস, আমাদেরকে এবার নিজেদের মতো করে থাকতে দে। এ কি, তুমি বাপের বাড়ি থেকে কিছু শিখে আসোনি? তুমি তোমার শাশুড়ি মায়ের সঙ্গে কিভাবে কথা বলছো? শাশুড়ি মাকে সম্মান করে কথা বলো। এই কথা শুনে আকাশ খুবই রেগে যায় এবং দীপান্বিতার হাত থেকে বরণ ডালার থালাটা ছুঁড়ে ফেলে দেয়। এসব নাটক বন্ধ করো, তুমি প্রীতির শাশুড়ি মা নও। আমি তোমাকে আমার মা হিসাবে কখনোই মেনে নিতে পারবো না, বুঝেছো? সরো, আমাদেরকে ভেতরে যেতে দাও। আকাশ, তুমি ভুলে যাচ্ছ তুমি তোমার মায়ের সঙ্গে কথা বলছো। আমি দীপান্বিতাকে বিয়ে করেছি, তাই সম্পর্ক তোমার মা। দীপান্বিতাকে মায়ের সম্মান দিতেই হবে। আর বৌমা, তোমার বিয়ের আগে দীপান্বিতা তোমার বোন ছিল এটা হতে পারে, কিন্তু দীপান্বিতা তোমার এখন শাশুড়ি মা, এটা কিন্তু মাথায় রাখবে। প্রীতি এবং আকাশ কোনো কথা না বলে নিজেদের ঘরে চলে যায়। পরের দিন পাড়ার মহিলা আত্মীয় স্বজন সকলে নতুন বৌমাকে দেখতে আকাশদের বাড়িতে আসে। আপনারা সবাই বসুন, একটু পরেই আমার বৌমা চলে আসবে। বসুন না সবাই, বসুন। দীপান্বিতার কথা শুনে তার কথার উত্তরে কেউ কিছু বলতে পারে না। কিছুক্ষণের মধ্যে সেখানে প্রীতি চলে আসে। এই তো আমার বৌমা চলে এসেছে। বৌমা এসো, এখানে এসো। আমি তো তোমাকে বলতেই ভুলে গেছি যে আজকে তোমার মুখ দেখানোর অনুষ্ঠান আছে। আসলে নতুন নতুন শাশুড়ি মা হয়েছি তো। দীপান্বিতার কথা শুনে প্রচন্ড রেগে যায় প্রীতি। দেখ দীপান্বিতা, আমি বলছি না তুই আমার সঙ্গে নাটক করবি না। তুই আমার শাশুড়ি মা না, আমার কোনো শাশুড়ি নেই। তোর শাশুড়ি মা হওয়ার বড্ড শখ, তাই না? কেমন অদ্ভুত হয়ে গেছিস তুই। এতটা নাটক তুই কিভাবে করতে পারছিস? তোকে নিজের বোন বলতেই আমার লজ্জা করছে। বৌমা, আমি তোমার বোন ছিলাম, কিন্তু এখন আমি তোমার শাশুড়ি মা, তাই এখন আর আমাকে বোন বলারও কোনো প্রয়োজন নেই। এই দেখে সেখানে উপস্থিত পাড়ার মহিলারা হাসাহাসি করতে থাকে। এদের দুজনকে নিয়ে ইতিহাস লেখা উচিত। ইতিহাসে প্রথমবার এরকম ঘটেছে, বিয়ের পর নিজের বড় দিদি শাশুড়ি মা হয়েছে। আমার তো মনে হয় এদের বাড়িতে মিডিয়া ডাকা দরকার। আমাদের আর টিভি সিরিয়াল দেখার জন্য টিভি চালাতে হবে না। এদের বাড়িতে চলে এলেই আমাদের সিরিয়াল দেখা হয়ে যাবে। সিরিয়াল দেখে যে মজা পেতাম তার চেয়ে কিন্তু অনেক বেশি মজা পাবো, কারণ এরকম ঘটনা তো শুধুমাত্র সিরিয়ালেই হয়। চুপ করুন আপনারা, আপনাদের সাহস কি করে হয় আমার বাড়িতে এসে আপনারা আমাদেরকে অপমান করছেন? যান, বেরিয়ে যান এখান থেকে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। এমনিও দুজনেরই তো কালকেই বিয়ে হয়েছে, তাই এখানে এসে আমরা কার মুখ দেখবো বুঝতে পারছি না। এই চলো সবাই। এই বলে সবাই সেখান থেকে চলে যায়। বোন, তুই কেন এরকম করছিস? আমি জানি তুই এরকম না, এসবের পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। তুই আমাকে বল, আমার শাশুড়ি মা হওয়ার তোর কি উদ্দেশ্য? তুই কি সত্যি সত্যি আমার শ্বশুর মশাইকে পছন্দ করিস, নাকি অন্য কোনো কারণ আছে? প্লিজ বোন, তুই আমাকে বল। মনোরঞ্জনকে আমার খুব পছন্দ, আর এর সাথে আরো অন্য কারণও আছে। দিদি, মনোরঞ্জনের জীবন শুধুমাত্র দুঃখে ভরা। আমি ওর জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর করার জন্যই ওকে বিয়ে করেছি। মনোরঞ্জন সারা জীবন নিঃসঙ্গভাবে কাটিয়েছে। ও বড্ড একা। দুবার জীবন সঙ্গিনীকে হারানোর যন্ত্রণা বুকে নিয়ে আকাশকে মানুষ করেছে। মানে এসব তুই কি বলছিস? তোর কথা আমি কিছুই বুঝতে পারলাম না। দিদি, আকাশ মনোরঞ্জনের নিজের ছেলে নয়। মনোরঞ্জনের প্রথমে সুজাতা নামে একটা মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল। তাদের বিয়ের 1 বছর পর সুজাতা তার মেয়ের জন্ম দিতে গিয়ে মারা যায়। মনোরঞ্জন ওর মেয়েকে একা একা মানুষ করার অনেক চেষ্টা করে। এভাবে সে 1 বছর কাটিয়ে দেয়, কিন্তু সে কিছুতেই তার মেয়েকে একা একা মানুষ করতে পারছিল না। ঠিক এমন পরিস্থিতিতে মনোরঞ্জনের পাপিয়ার সঙ্গে আলাপ হয়। পাপিয়া হলো আকাশের মা। আকাশ তখন 5 বছরের ছিল। এক অ্যাক্সিডেন্টের ফলে পাপিয়া তার স্বামীকে হারিয়ে ফেলেছিল। তাই আকাশকে মানুষ করার জন্য আকাশের জন্য একটা বাবার ভীষণ দরকার ছিল। কিন্তু মনোরঞ্জনের থেকে পাপিয়ার বয়স অনেকটাই বেশি ছিল। তবুও শুধুমাত্র নিজেদের ছেলে মেয়েদের কথা ভেবে তারা একে অপরকে বিয়ে করে। কিন্তু দুর্ভাগ্যবশত বিয়ের 2 মাসের মধ্যেই পাপিয়া আর মনোরঞ্জনের নিজের মেয়ে প্রিয়াঙ্কা এক দুর্ঘটনার ফলে মারা যায়। সেই থেকে মনোরঞ্জন আকাশকে একা একাই মানুষ করে এসেছে। আর মনোরঞ্জনের বয়স 45 নয়, ও ইচ্ছা করে ওর বয়স বাড়িয়ে ডকুমেন্টগুলো বানিয়েছিল, যাতে আকাশের কোনোদিনই মনে না হয় যে মনোরঞ্জন ওর নিজের বাবা নয়। আসল ঘটনা জানার পর প্রীতি সবটাই বুঝতে পারে। দরজার আড়াল থেকে আকাশও সব ঘটনা শুনতে পায়। প্রীতি এবং আকাশ তাদের ভুল বুঝতে পারে।
তুই আমার থেকে ছোট হলেও মানসিক দিক থেকে তুই আমার থেকে অনেক বড় হয়ে গেছিস। বোন, আমি তোকে নিয়ে গর্ববোধ করছি। তুই যা করেছিস এবার সত্যি সত্যি মনে হচ্ছে তুই আসলেই আমার শাশুড়ি মা। আমাকে ক্ষমা করে দাও দীপান্বিতা, তুমি যে শুধুমাত্র আমার বাবার কথা চিন্তা করে এমন একটা সিদ্ধান্ত নিয়েছো সেটা আমি বুঝতে পারিনি। আর বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমার নিজের বাবা না হওয়া সত্ত্বেও তুমি আমাকে কত ভালোবাসা দিয়েছো, এখন তোমাকে ভালো রাখার দায়িত্ব আমার। এভাবেই তাদের মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি দূর হয়ে যায়। তারা সবাই মিলে হাসি খুশি বসবাস করতে থাকে।